This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH ঠোটকাটা স্পেশাল নিয়ে ফিরে এলাম প্রত্যেক দিনের মতো আজকেও প্রথমেই আপনাদের দেখাবো ঠোটকাটা স্পেশালের শুরুতেই বিগ বলে টপ 10 ব্রেকিং। দেখুন, এ মাসেই ফের রাজ্য সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার দক্ষিণবঙ্গে সভা করার সম্ভাবনা আজকেই এই ইঙ্গিত পাওয়া গেছে। 2 নম্বর, পানিহাটিতে তৃণমূল কর্মীর বাড়িতে অস্ত্র ভাণ্ডার, স্টেন গান, পাইপ গান, পিস্টল এবং প্রচুর কার্তুজ, অবাক করা কাণ্ড। 3 নম্বর ব্রেকিং, স্টেন গান, পাইপ গান, পিস্টল, কার্তুজ উদ্ধার। মানে বুঝতে পারছেন, একজন তৃণমূল কর্মী, তার বাড়িতে অস্ত্র ভাণ্ডার। 4 নম্বর, ধৃত নাইম আলীর ভাণ্ডারে সেনার কার্তুজ। এই পয়েন্টটা খুব খেয়াল করুন, সেনা যে কার্তুজ ব্যবহার করে সেই কার্তুজ ধৃত তৃণমূল কর্মীর বাড়িতে কোত্থেকে এলো। 5 নম্বর, চুরির অপবাদে নাবালককে ইলেকট্রিক শক, নারকীয় একটা ঘটনা, উল্টো করে ঝুলিয়ে চুরির অপবাদে নাবালককে ইলেকট্রিক শক। 6 নম্বর, কারখানা মালিককে খুঁজছে পুলিশ, মহেশতলার ঘটনা, কারখানা মালিককে খুঁজছে পুলিশ। 7 নম্বর, কামাখ্যা মন্দির নিয়ে আপত্তিকর পোস্ট। 8 নম্বর ব্রেকিং, অসমের পানবাজার সাইবার ক্রাইম থানায় এফআইআর। ওয়াজাদ খানকে হস্তান্তরের দাবি হিমন্তের, মানে হিমন্ত বিশ্ব শর্মা। তিনি দাবি করেছেন যে পুলিশ হয় গ্রেফতার করে দিক কিংবা তারা এসে গ্রেফতার করবে, যদি গ্রেফতার হয় তাহলে অসম পুলিশের হাতে তুলে দিতে হবে। 10 নম্বর, তাজপুর বন্দর প্রকল্প আদানিদের হাতছাড়া। যে লেটার অফ ইন্টেন্ট দেওয়া হয়েছিল সেটা রাজ্য সরকার প্রত্যাহার করে নিয়েছে। সূত্রের খবর, কেন্দ্রের অনুমোদন মেলেনি, তাই 2022-এ এই বরাত পাওয়ার পরেও এখনো পর্যন্ত কাজ শুরু করা যায়নি। আর সেই কোনো ব্যাপারই রইল না, প্রশ্নই রইল না। আপনাদের দেখালাম টপ 10 ব্রেকিং। আসছি এসএসসি সংক্রান্ত খবরে। দেখুন, আমরা বুঝতে পেরেছিলাম, হয়তো অনেকেই বুঝতে পেরেছিলেন, আপনারাও ইঙ্গিত পেয়েছিলেন যে এসএসসির যে নতুন বিধি এবং বিজ্ঞপ্তি, সামনেই পরীক্ষা, তা নিয়ে একটা বিতর্ক শুরু হয়ে গিয়েছিল। এবার সেটা নিয়ে মামলা হয়ে গেল। অর্থাৎ এই বিধি ঠিক কি না, এটা অবৈধ না বৈধ, এটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হয়ে গেল। আমাদের বিগ বলের দিকে তাকান, কোন কোন পয়েন্টে মামলা। সুপ্রিম নির্দেশ মানা হয়নি, এসএসসির নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা। 2 নম্বর গ্রাফিক্সে দেখাচ্ছি আপনাদের, মামলাকারীর দাবি এসএসসির বিজ্ঞপ্তি ও রুল, মানে নতুন যে রুল বা বিধি তৈরি হয়েছে তা অবৈধ। তারপরের পয়েন্ট কি আছে, মামলা দায়েরে অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়। আগামী 5 জুন এই মামলার শুনানি, অর্থাৎ মামলা গৃহীত হয়েছে এবং শুনানির ডেটও পড়েছে। নতুন করে আইনি জটে ফের অনিশ্চিত যোগ্যদের ভবিষ্যৎ, এটাই এই মুহূর্তের সব থেকে বড় মাল্টি ডলার কোয়েশ্চেন, যে তাহলে কি আবার একটা নতুন জটিলতা এবং আইনি জটিলতা। 2016-র নিয়োগ 2025-এর নিয়মে হয়টা কি করে। এসএসসির নয়া বিজ্ঞপ্তি ঘিরে এই প্রশ্ন আগেই উঠেছিল, যে কথা বলছিলাম আপনাদের। সেই নয়া বিধি বিজ্ঞপ্তি এবার আইনি চ্যালেঞ্জের মুখে পড়ল। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন লুবানা পারভিন নামের একজন। মামলা কেন? লুবানার দাবি বিজ্ঞপ্তিতে সুপ্রিম নির্দেশ মানেনি এসএসসি, অর্থাৎ বিজ্ঞপ্তি, এবং তার দাবি যে গোটা বিজ্ঞপ্তিটাই হচ্ছে আসলে অবৈধ। গত বৃহস্পতিবার নিয়োগের নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এসএসসি। কি রয়েছে সেই বিজ্ঞপ্তিতে, চলুন একবার পুরোটা আপনাদের একটা প্রতিবেদনে দেখিয়ে দিই। মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ঘোষণা করেছিলেন চাকরিহারা শিক্ষকদের বাড়তি সুবিধা দেওয়া হবে। আমরা আরেকটা অ্যাডভান্টেজ দেবো, যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব। গত বৃহস্পতিবার রাতে নবম, দশম এবং একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি সামনে এলে দেখা যায়
শিক্ষকতার অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার উপর জোর দেওয়া হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে সেই নতুন বিধি আইনি চ্যালেঞ্জের মুখে। নয়া বিধিতে লিখিত পরীক্ষা নেওয়া হবে 60 নম্বরের, শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ 10 নম্বর, ইন্টারভিউয়ের ক্ষেত্রে নম্বর থাকবে সর্বোচ্চ 10, শিক্ষকতার অভিজ্ঞতার উপর দেওয়া হচ্ছে সর্বোচ্চ 10 নম্বর, লেকচার ডেমনস্ট্রেশনের জন্য সর্বোচ্চ 10 নম্বর রাখা হচ্ছে। অর্থাৎ শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশন দুটি নতুন সংযোজিত হয়েছে। এই দুটি মিলিয়ে সর্বোচ্চ মোট 20 নম্বর রাখা হয়েছে। দীর্ঘদিন পর পরীক্ষা দেবার সুযোগ পাবেন নতুনরা, যারা দীর্ঘদিন পড়াশুনো করে বসেছিলেন, পরীক্ষা দেবারই সুযোগ পাচ্ছিলেন না। অন্যদিকে চাকরিহারা শিক্ষকরাও এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু দুই পক্ষই কার্যত শাঁখের করাতে পড়েছেন। তার কারণ টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ শিক্ষকতার অভিজ্ঞতায় যে 10 নম্বর দেওয়া হবে, সেই 10 নম্বর পেয়ে কোথাও অ্যাডভান্টেজে থাকবেন চাকরিহারা শিক্ষকরা, অন্যদিকে সেটাই ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে নতুনদের জন্য। শিক্ষকতার অভিজ্ঞতা থাকায় নতুন পরীক্ষার্থীদের থেকে 10 নম্বর এগিয়ে থাকবেন চাকরিহারা শিক্ষকরা। তবে চাকরিহারা শিক্ষকরা তখনই বাড়তি সুবিধা পাবেন যদি তারা লিখিত পরীক্ষায় কাট অফ মার্কস পান। ঠিক এখানেই তাদের আপত্তি। চাকরিহারাদের বক্তব্য, স্কুলে শিক্ষকতা করে কিভাবে 3 মাসের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব? নতুন পরীক্ষার্থীরা পড়াশোনার মধ্যেই আছেন, তাদের থেকে এগিয়ে রয়েছেন ফ্রেশাররা। কাট অফ ক্লিয়ার করতে হবে আগে লিখিত পরীক্ষার, তবেই এই টিচিং এক্সপিরিয়েন্সের অ্যাডভান্টেজ পাবেন যোগ্য শিক্ষকরা। যেখানে তাদের প্রস্তুতি নেই, তাদের ঘর সংসার করতে হয়, চাকরি করতে হয়, সেখানে তারা এই কাট অফ ক্লিয়ার করবেন কি করে? সেখানে আবার অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন নতুনরা। আমরা আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়বো না, আমরা আমাদের ক্যারিয়ার নিয়েই পড়ে থাকবো। এই 7টা বছর পর আবার আমাদের ক্যারিয়ারের প্রশ্ন তুলতে হচ্ছে। আমি যদি পাসই না করি, সেই এক্সপিরিয়েন্স নাম্বার নিয়ে আমি কি করব? আমরা পরীক্ষাতে নেই। উনি বলেছিলেন যে আমরা তোমাদের চাকরিতে যেতে দেব না, জোর গলায় বলেছিলেন। এখন বলছেন যে এক্সামটা 1 নম্বরে, রিভিউটা 2 নম্বরে। আগে আপনি রিভিউ কিউরেটিভে যান, তারপরে এক্সামে আসুন। এই সমস্ত ছেলেমেয়েরা শুধুমাত্র এসএসসির জন্য প্রস্তুতি নিয়েছে, তারা অনেকটা প্রিপারেশন এগিয়ে। সেখানে আমি স্কুল করব, আমার নিজের বাচ্চা আছে, আমি বাচ্চার পড়াশোনা দেখবো, আমার ফ্যামিলি দেখবো, তারপর আমি আবার পরীক্ষারও প্রস্তুতি নিয়ে একটা এত বড় কম্পিটিটিভ এক্সামে বসবো, এবং কিছু কিছু জিনিস বিষয় আমার কাছেও ক্লিয়ার নয়। এই রুল মোতাবেক কখনোই নিয়োগ হতে পারে না। তার সাধারণ কারণ হচ্ছে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস, তার মানে সেই সময়ে যে রুল ছিল সেই অনুযায়ী হতে হবে। 2025 সালের রুল অনুযায়ী সেটা করা যায় না, হলে সেটা যদি করা হয় সেটা আদালত অবমাননা হবে। ফলে বুঝতেই পারছেন অবস্থাটা কেমন বলুন তো? শাঁখের করাত, একদম অ্যাপ্ট শাঁখের করাত। নতুন নিয়মে শিক্ষকতার অভিজ্ঞতা এবং পড়ানোর দক্ষতা, ওই যে ক্লাসরুম ডেমনস্ট্রেশন বা লেকচার ডেমনস্ট্রেশন যাই বলুন, ওই হরে ধরে ব্যাপারটা সেই একই। যারা পড়িয়েছেন তাদের সেই অভিজ্ঞতাটা, কারণ ছাত্রকে পড়ানো, নিজে পড়া এক, জ্ঞানগম্যি অর্জন করা এক, আর সেটাকে উগড়ে দিয়ে আসা ভালোভাবে কনভিনসিং ওয়েতে, সেটা কিন্তু আর এক, ওটা একটা আলাদা স্কিল। এবং এই যে পড়ানোর দক্ষতার জন্য এই যে 20 নাম্বার থাকছে টোটাল সর্বোচ্চ, এটা কিন্তু আগে ছিল না। শিক্ষাগত যোগ্যতার উপর নাম্বার থেকে, যেটা শিক্ষাগত যোগ্যতায় আগে নাম্বার ছিল 35, সেখান থেকে সেটাকে 10-এ নামিয়ে এনে এখান থেকে 20 নাম্বার নিয়ে যাওয়া হচ্ছে শিক্ষকতার অভিজ্ঞতা ও দক্ষতায়। চাকরিহারাদের অ্যাডভান্টেজ দিতেই যে এসএসসির এই নতুন সিদ্ধান্ত বলুন, বিধি বলুন, মুখ্যমন্ত্রীর ঘোষণাতেই সেটা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু এই পরীক্ষা মাথায় রাখতে হবে, এটা তো শুধু এবং শুধুমাত্র চাকরিহারাদের জন্য নয়, নতুনরাও তো পরীক্ষায় বসবে। শিক্ষকতার অভিজ্ঞতা না থাকায় নতুনদের পরীক্ষায় বসার আগেই, আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই 20 নয়, ওটা তো 20টা বেঞ্চমার্ক সর্বোচ্চ, আমি যদি ধরেও নিই তার থেকে কিছু কম, তাহলে কিছু নাম্বার তো আগেই মাইনাস হয়ে যাবে। তাই প্রশ্ন উঠছে অভিজ্ঞতার নাম্বার থেকেই বয়সের ছাড়, এই সব ক্ষেত্রেই নির্দেশ লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এখানেই বিতর্কটা। আবার বয়সে ছাড় যদি না দেওয়া হতো, তাহলে এখন যারা ভুক্তভোগী, যারা পথে আন্দোলন করছেন, তাদের অনেকেই কিন্তু ওই যেটা আগের এজ মার্ক ছিল সেটা পেরিয়ে গেছে, ফলে তারা পরীক্ষায় বসতেই পারতেন না। ফলে দুদিকেই যুক্তি আছে।
এই যে গেজেটটা বেরিয়েছে, গেজেটটা ভীষণভাবে ত্রুটিপূর্ণ। দেখুন, আজকের যে ওয়েটিংরা মামলা করেছে, সেই ওয়েটিংরা কিন্তু আজকের প্যানেল ক্যান্সেল হওয়াতে আমরা যেভাবে ডিপ্রাইভড হয়েছি, ওদের মধ্যে যারা অনেকেই যোগ্য ছিল তারাও কিন্তু ডিপ্রাইভড হয়েছে। সুপ্রিম কোর্ট একটা অর্ডার পাস করেছে, তার বেসিসে কিছু অ্যাকশনস হচ্ছে, তাতে আপনারা আজকেও দেখেছেন দের ইজ অ্যানাদার ম্যাটার। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন, তার সাপেক্ষে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। সেখানে স্পষ্টত বলা আছে যে কিভাবে এই নতুন রিক্রুটমেন্ট প্রসেস করতে হবে। সেখানে কোথাও বলা নেই যে রাজ্য সরকার নতুন রুল ফ্রেম করবে। সেই নতুন ফ্রেমড রুল অনুযায়ী এই 2016 সালের সিলেকশন প্রসেস কন্ডাক্ট হবে। 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী হবে। আমার মনে হয় সাবজুডিস ম্যাটারটাকে এই মুহূর্তে জজ সাহেবদের উপরে ছেড়ে দেওয়াটাই বাঞ্ছনীয় একটা সিচুয়েশন। এটা এক্স্যাক্টলি যেহেতু রুল চ্যালেঞ্জ হয়েছে, এটা একটা প্রসিজিয়ার আছে, আল্ট্রাভায়াস হ্যাজ টু বি লুকড ইনটু। সেটা হওয়ার পরে যা ডিসিশন কোর্ট নেবে সেটাই শিরোধার্য হবে, সুপ্রিম কোর্ট যা বলবে সেটাই শিরোধার্য হবে। ফলে বুঝতেই পারছেন এসএসসি নিয়োগে নতুন করে আইনি জট তৈরি হওয়ার মতো একটা জায়গা তৈরি হচ্ছে। 5ই জুন হাইকোর্ট এই মামলা শুনবে, পক্ষে বিপক্ষে সওয়াল জবাব চলবে। হাইকোর্ট কি রায় দেয়, যদি যে পক্ষের সেটা মনোপুত হবে না, তারা চলে যাবে সুপ্রিম কোর্টে। ফলে জল আরও গড়াবে, নতুন করে একটা আইনি দীর্ঘসূত্রিতার দিকে আমরা কি এগিয়ে যাচ্ছি। ফলে রাজ্য সরকার যদি আন্তরিকভাবে চেয়েও থাকে, যদি কথাটা কেন বলছি বলুন তো? হ্যাঁ, যদি বলছি কারণ স্কুল শিক্ষা কমিশন, শিক্ষা দপ্তরের আধিকারিকরা তারা তো অনেক উকিলের সঙ্গে কথা বলেছেন, আইনি বিশারদ যারা তাদের সঙ্গে কথা বলেছেন। তারা কি এই নয়া বিজ্ঞপ্তি জারির আগে সম্ভাব্য আইনি জটের দিকগুলো একবার বিবেচনা করে দেখেননি? যদি নতুন আর পুরনো পরীক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়, আমি বলছি পথের দ্বন্দ্ব এবং আইনি দ্বন্দ্ব, 26-এর ভোটের আগে ফের একটা জট তৈরি হয়ে যেতে পারে এই নিয়োগকে কেন্দ্র করে। সেক্ষেত্রে রাজনৈতিক দিক থেকে যদি এমন জট আবার নতুন করে তৈরি হয়, পুরোটাই কিন্তু যদি, কিন্তু দেখুন অনেক কথাই আলোচনা চর্চা আগে থেকেই করতে হয়, সম্ভাবনাগুলো কি কি, তাই আমরা এই চর্চা করছি যেহেতু মামলা হয়েছে। রাজনৈতিক দিক থেকে কিন্তু তখন নির্বাচনী প্রচারে বিরোধীদের দিকে কাঠগড়ায়, বিরোধীদের দিকেই আঙুল তুলবে শাসক পক্ষ এবং তাদের একটা দিক থেকে সুবিধা হবে। মানে পলিটিক্যালি ব্যাপারটাকে ডিফেন্ড করার ক্ষেত্রে শাসক দলের মুখপাত্র এখনই বিরোধীদের দিকে আঙুল তুলতে শুরু করে দিয়েছেন। এখন তো পরীক্ষা ঢের বাকি, বিরোধী শিবিরও কিন্তু চুপ করে বসে নেই। যারা চাকরি দিতে চায় না, যারা জট পাকাতে চায়, যারা এই ছেলে মেয়েগুলোর ভাগ্য নিয়ে খেলতে চায়, তারা বারবার কোর্টে গিয়ে বলেছে সবার চাকরি খেতে হবে, গোটা প্যানেল বাতিল করতে হবে, সবার চাকরি খাওয়ার মধ্যে পৈশাচিক আনন্দ দেখেছে এরা, তারাই আবার জট পাকাতে কোর্টে গেছে। দেখুন কারা যাচ্ছে। বিজ্ঞপ্তির মধ্যে 2016 সালের যে বিজ্ঞপ্তি, সেখান থেকে কিন্তু চেঞ্জ করা হয়েছে। 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী হবে। এই সরকার পরীক্ষা এবং পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে একটা অদ্ভুত অনিয়মের জায়গা তৈরি করে রাখে, যাতে কেউ মামলা করে এবং পুরো চাকরির পরীক্ষাটা ভেস্তে যায়। আজকে যে 35 নম্বর ছিল সেটাকে কেটে আবার 10 নম্বর করা হয়েছে। আজকে ক্লাস 10 ক্লাস 12-এর নম্বর দেখা হবে না, শুধু গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশনের নম্বর দেখা হবে। মানে একটা ছাত্রছাত্রী যে ক্লাস 10 থেকে ভালো নম্বর পেয়ে আসছে, তার দুটো পরীক্ষার নম্বর দেখাই হবে না। মানে এখানে আবার করে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন যে এখানে পশ্চিমবঙ্গে মেধার কোনো দাম নেই। এই পরিকল্পনাটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরিকল্পনা। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জট খুলতে চাইছেন, আর যারা চাকরি হারাদের চোখের জলের উপর রাজনীতি করতে চান, বিরোধী রাজনীতি করতে চান, তারা জট পাকাতে যাচ্ছেন। রাজ্যের সরকারের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে আর নতুন করে সরকারি চাকরিতে অন্তর্ভুক্ত করা মানে তাদের মাইনে ইত্যাদি দেওয়া সম্ভব নয়। ফলে মামলার পর মামলা হোক, সরকারি চাকরি বন্ধ থাকুক, আরও কিছু ভান্ডার ইত্যাদি দিয়ে ভোটে জেতার পরিকল্পনা করতে গিয়ে রাজ্যের অসংখ্য শিক্ষিত বেকার যুবকদের বঞ্চিত করবার আজকের দিনে দাঁড়িয়ে অপর নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকার ঠিক কি চাইছে, নিয়োগ প্রক্রিয়া ঘেঁটে দেওয়ার পিছনে বিরোধীরাই কিনা, এ নিয়ে রাজনৈতিক চাপানুতোর আগেও হয়েছে, আজও হচ্ছে, ভবিষ্যতেও হবে, এটা এরকম হলফ করে বলা যায়। কিন্তু চাকরি হারারা কি চাইছেন সেটা খুব বড় প্রশ্ন। অন্তত একটা বড় অংশ যারা রাজপথে বসে আছেন
তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তারা এখনো পরীক্ষায় বসতে চাইছেন না, তারা কোনো ধোঁয়াশাই রাখছেন না। পরীক্ষাই দিতে চাইছি না, এটা আমাদের আগেও স্ট্যান্ড ছিল, এখনো স্ট্যান্ড আছে। আজকে যদি প্যানেলের মধ্যে যে 5000 সামথিং এরকম টেন্টেড ছিল সুপ্রিম কোর্টের এতে সিবিআই লিস্টে যাদের নাম আছে, তো তাদের জায়গায় যদি রিপ্যানেল করা হতো, তাদেরকে বাদ দিয়ে এই ওয়েটিংদের মধ্যে অনেক যোগ্য প্রার্থী কিন্তু চাকরি পেতে পারতো। এবং সায়েন্সের বেশ কিছু জায়গা আছে, যে সাবজেক্ট আছে যেখানে কিন্তু এখনো ভ্যাকেন্সি রয়েছে। তিনি আরও সুন্দরভাবে যাতে তার দুর্নীতিটা করতে পারে সেটারই ব্যবস্থা করেছেন। তিনি এখন অবধি কোনো মডালিটি ঠিক করেননি, কোন প্রতিষ্ঠানকে দায়িত্বটা, যে এসএসসি যেখানে আরও চুরি হয়েছিল সেখানে রাজনেতাদের দ্বারা আমলারা পরিচালিত হয়, তাদের ওপর কোনো লিগ্যাল অ্যাকশন হলো না, এবং সমাজের চোখে আরে এই যোগ্য টিচারদেরকে যাতে আরও লাঞ্ছিত বঞ্চিত হতে যায়, এই জন্য গভর্নমেন্ট আরও ব্যবস্থা করছেন। পরীক্ষা বাদে উনি যদি আমাদের কোনোভাবে ব্যবস্থা করতে পারে সেটা দেখুন, আমরা পরীক্ষাতে নেই। উনি বলেছিলেন যে আমরা তোমাদের চাকরিতে যেতে দেব না, জোর গলায় বলেছিলেন। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই, সমস্ত কিছু উনি বলেছিলেন। তারপরেও এখন বলছেন যে এক্সামটা 1 নম্বরে, রিভিউটা 2 নম্বরে। যে অন্যায় আমি করিনি তার কোনো শাস্তি আমি নেব না। চাকরিহারাদের অবস্থান একেবারে স্পষ্ট। তা রাজ্য কি মনে করছে যে এরা বড্ড বেয়ারা, পরীক্ষায় নেই অথচ সরকারকে নানাভাবে অপদস্থ করতে রাস্তায় বসে আছে, ধর্ণা বিক্ষোভ করছে, বিরোধীদের উস্কানিতে নাচছে, মানে এটাই কি রাজ্য মনে করছে? তাই মানসিক চাপ বাড়াতেই আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের কাছে পুলিশের সমন যাচ্ছে। চাকরিহারাদের নিয়ে নরমে গরমে অবস্থান সরকারের। চাকরিহারার শিক্ষক মেহবুব মণ্ডলের বর্ধমানের বাড়িতে আজ ফের নোটিশ পাঠিয়েছে পুলিশ। বিকেল 3টের সময় বিধাননগর থানায় তলব করা হয়েছিল। জোড়া অভিযোগ, আন্দোলনের নামে সল্টলেকের বিকাশ ভবনে সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ এবং সরকারি কর্মচারীদের কাজে এবং পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ। তলবে সাড়াও দিয়েছেন মেহবুব। সেদিন বিকাশ ভবনের যে ঘটনাগুলো ঘটেছিল তার উপরেই জিজ্ঞাসাবাদ হয়েছে মেনলি। সেখানে আমাদের রোল কি ছিল বা আমরা কি করেছি, এইসব বিষয়ে প্রশ্নগুলো মেনলি করেছে, সেই সব ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করলো প্রথম করে। যেহেতু মুখ, তাদেরকে যদি কোনোভাবে ভয় দেখানো যায় বা ভয় করানো যায়, তাতে আন্দোলনটাকে যদি একটু বন্ধ করা যায় বা দমানো যায়, বা অন্যান্য মাসের কাছেও এটা বার্তা যায় যে এদের কাছে এসছে পরে তোমাদের কাছে হয়ে যাবে। থ্রেড কালচারটা তো আমাদের নতুন তো এটা আমদানি হয়েছে, মুখ্যমন্ত্রী কাটেসি মমতা ব্যানার্জি, প্রতিটা জায়গায় থ্রেড কালচার। মুখ্যমন্ত্রীর পুলিশের আধিকারিক, তাকে যদি অনুব্রত মণ্ডল থ্রেড দিয়ে তার মাকে আর বউকে গালাগাল দেয়, আজকে যদি লাঠিপেটা করা হয় মানে মহিলা এবং পুরুষ শিক্ষক শিক্ষিকাদের, তো আজকে তলব করেছে বলে আপনারা অবাক হয়ে যাচ্ছেন। দেখতে থাকুন আরো কি হয়, দেখতে থাকুন আরো কি হয়। হচ্ছে তো, পড়ুয়ারাও এবার পথে। দেখলেন, স্কুল পড়ুয়াদের মুখেও এখন উই ওয়ান্ট জাস্টিস। যে জাস্টিসের আওয়াজ উঠেছিল আরজিকর কাণ্ডে আন্দোলনের সময়, মানে রাজপথ দখলে এবং রাত দখলে, তিলোত্তমার সুবিচার, সেই স্লোগান এখন ওদের মুখেও। পড়ুয়ারা যদি দেখে ক্লাস ছেড়ে তাদের স্যার ম্যাডামরা দিনের পর দিন রাস্তায় পড়ে থাকছেন, হকের চাকরি ফেরোচ্ছে, পুলিশের মার খাচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন, ছোট মনেও তো প্রতিক্রিয়া হয়। ভুল বললাম, ছোট মনে জানেন তো বেশি প্রতিক্রিয়া হয়। ছোটরা অনেক বেশি সেন্সিটিভ হয়, তারা অনেক বেশি সংবেদনশীল হয়। তাই ওরাও একটা সরল প্রশ্ন তুলছে, যোগ্য শিক্ষকরা রাস্তায় কেন, তাদের মার খেতে হচ্ছে কেন? ন্যায়ের লড়াইয়ে আমরাও স্যার ম্যাডামদের পাশে আছি। যোগ্য শিক্ষকদের চাকরি ফেরত দিতে হবে, সরকারি শিক্ষা বাঁচাতেই হবে। আজ আমরা মাধ্যমিকের ব্যাচ, আজ আমরা মাধ্যমিক কিভাবে দিব? আমরা ইতিহাস বুঝতাম না। আমাদের একটা সুব্রত নামের স্যার ছিল, আমাদেরকে ধরে বুঝিয়েছে যে কেমন ভাবে ইতিহাস পড়তে হয়। আমাদের যোগ্য শিক্ষক আমরা ফেরত চাই।
সেই মাস্টারটা বাদ। আমাদের কৌশিক পার্লামের একটা স্যার ছিল, উনি অতিরিক্ত ভালো অঙ্ক বোঝাতেন। আমি অঙ্কতে মাধ্যমিকে ফেল করতাম। এই যে 6 জন মাস্টার বাদ গেছে, স্যার বাদ গেছে, হ্যাঁ, তারপরে এবার কি করে তাদের মানে বাচ্চাদের আমাদের সকলের আমাদের যারা ছোট ছোট ভাই বোন আছে তারা 8টা মতন স্যার, 7টা মানে 7টা সাবজেক্ট কমে গেল আমাদের। আমরা চাইছি আমাদের প্রিয় মাস্টারকে পুনরায় আমাদের স্কুলে ফেরত দেওয়া হোক। স্যাররা রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছে, এটা আমাদের সমাজ। যতক্ষণ না সঠিক বিচার পাবো ততক্ষণ এই আন্দোলন চলবে। জয় জনতা। বুঝতেই পারছেন কোন জায়গায় এফেক্টটা গিয়ে পড়ছে। এই কথাটাই আমরা বারবার বলছি যে আদতে কিন্তু যারা শিকার হচ্ছে তারা পড়ুয়া, পরবর্তী প্রজন্ম, তাদের সব থেকে বেশি ভুগতে হচ্ছে। ছাত্রছাত্রীদের ক্লাস না করে স্কুলের গণ্ডিতে বসে এই আন্দোলন করতে হচ্ছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা দেবপুর হাই স্কুলের যে অবস্থা, তা জেলার অন্য স্কুলেও। 26,000 শিক্ষক, চারটিখানি ব্যাপার নাকি এটা? গরমের ছুটির পর সোমবারই স্কুল খুলেছে, আজ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে পড়ুয়ারা। শিক্ষকের অভাবে যদি ক্লাসই না হয় তাহলে তারা করবেটাই বা কি? এখন আমাদের স্কুলে মোট আমাদের যে শিক্ষক সংখ্যা সেটা প্রায় 33 জন। তার মধ্যে আমাদের 6 জন শিক্ষক যারা যোগ্য শিক্ষক, আমাদের আইনের মার কাছেই বলুন আর যেভাবে বলুন, তারা আমাদের ছাত্ররা মনে করছে তাদের সঙ্গে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। যোগ্য দাবিতে তারা হঠাৎ করে আন্দোলনটা করছে। আমরা তাদের অনুরোধ করলাম যে গেটটা খুলে দাও, তারা বললো না, আমরা আমাদের দাবি যথাযথ জায়গায় পৌঁছে দেব। তাই এখনো পর্যন্ত তারা গেট খোলেনি, তার জন্য স্কুলে ঢুকতে পারছে। তারা তাদের আবেগের জায়গা থেকে ছাত্ররা শিক্ষকদেরকে ভালোবেসে আজকে তারা প্রতিবাদ সভা করছে। তারা যোগ্য শিক্ষক অথচ তাদের চাকরি হারা হয়ে গেছে। আচ্ছা, রাজ্যের শাসক দল কি এর মধ্যেও রাজনীতি দেখবে? কি বলবে রাজ্যের শাসক দল? যে ছোট মুখে বড় কথা, মানে পাকা কথা, নিয়োগ নিয়ে নতুন করে যেভাবে ঘোট তৈরি হচ্ছে এবং আইনি জট তৈরি হচ্ছে, এই পড়ুয়াদের ভবিষ্যৎ কি? এটা তো প্রত্যেক অভিভাবকের প্রশ্ন এই বাংলায়। কি ভবিষ্যৎ সরকারি স্কুলগুলোর? সরকারি স্কুল ছেড়ে বেসরকারি স্কুলে পড়ার আর্থিক সামর্থ্য প্রান্তিক পড়ুয়াদের আছে, তাদের বাবা মায়েদের আছে যে তারা পড়াবেন? তাহলে মাঝপথে শিক্ষায় ইতি, অর্থাৎ স্কুল ড্রপ আউট এটা বাড়বে, স্কুল ছুট, এটাই যদি বাংলার ভবিতব্য হয়, ভাবুন, এটা কিন্তু সবার, ওই শিক্ষকদের আন্দোলন নয়, এই আন্দোলন সবার। দেখুন, শিক্ষা শব্দটা শুনলেই আজকাল কেমন একটা আতঙ্কিত মনে হয় নিজেকে। বিশ্বাস করুন, মনে ভয় ঢুকে গেছে, আর কত কি যে দেখা বাকি কে জানে। চাকরিহারা শিক্ষকদের লড়াই, জীবনযুদ্ধ কোথায় নিয়ে যাবে বোধহয় উত্তরটা তাদেরও জানা নেই এখন। এক নিমেষে সব ওলটপালট হয়ে গেছে। এত বড় ঝড় যে উঠতে পারে আঁচ করতেও পারেননি আগে কেউ। কিন্তু এ রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যা ট্রেন্ড আজকাল, যে ধারা বইছে এখন, জীবন তছনছ হয়ে যাওয়াটাই একেবারে স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। এটাই শিক্ষায় এখন নিউ নর্মাল, এই ঝড়ঝাপটাই নিউ নর্মাল। প্রবল ঝড়ে নদীর বুকে দুলতে থাকা এই নৌকোয় যারা ছিলেন, একবার ভাবুন তো তাদের অবস্থাটা। জীবন মৃত্যুর মাঝে আপ্রাণ লড়াই, পায়ের তলায় শক্ত মাটির খোঁজ, চোখের সামনে শুধুই বিপদ। তবু লড়তে তো হয়, ঠিক যেমনটা ওরাও করছেন, লড়ছেন। একটা প্রসেস কমপ্লিট করে প্রথমে রিটিন, পরে ইন্টারভিউ এবং সমস্ত কিছু কমপ্লিট করে আমরা এখানে এসেছি। পুনরায় যোগ্যতা প্রমাণ দিতে হচ্ছে, এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের। দুর্ভাগ্য কেশবনাথ সাধুরও, তিনিও এদেরই একজন। 2016 এসএসসির প্যানেলে থাকা আরও একটি নাম। চাকরিহারা এই দৃষ্টিহীন শিক্ষক এখনও ক্লাস নিচ্ছেন। রোজ বর্ধমানের কাঞ্চননগর ডিএন দাস বিদ্যালয়ে বাংলা পড়াতে পৌঁছে যান নিয়ম করে। যোগ্যদের আবার যোগ্য হওয়ার প্রমাণ দিতে হবে। একাধারে আন্দোলন, পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়ানো, তারপর নিজেদের পরীক্ষার প্রস্তুতি। নিজেদের প্রস্তুতি নেবার সময়টুকু পাচ্ছেন না যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা। 2016 সালে একটা আলাদা রকম উদ্যম ছিল, ফলে প্রিপারেশনটা অত্যন্ত ভালোভাবেই নেওয়া সম্ভব হয়েছিল। কিন্তু বর্তমানে নানান প্রতিকূলতা, ঘরে ছোট ছেলে রয়েছে আমার 2 বছরের, তো সমস্ত সামলে এবং স্কুল সময় মতো এই সমস্তগুলোকে মেনটেন্স করে
প্রিপারেশন একেবারেই সম্ভব হয়ে উঠছে না। প্রস্তুতি কি এত সহজ? এদের কি সেই মানসিক অবস্থা আছে আদৌ যেখানে চাকরির পরীক্ষায় বসার লড়াইয়ে বললেই নেমে পড়া যায়? 2016 আর 2025-এর ফারাক কতটা এ তো সবার জানা, সবাই দেখছেন, বুঝছেন। তাকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে, এ কি সম্ভব? নিজে প্রত্যেককে আমি বলবো, শিক্ষিত সমাজকে বিশেষ করে বলবো, আপনারা একবার সেই শিক্ষকের জায়গায় বসিয়ে দেখুন। যিনি কথাগুলো বললেন তিনি নিজে জাতীয় পুরস্কার প্রাপ্ত এই স্কুলেরই প্রধান শিক্ষক। তিনিও হতবাক, এ কি চলছে রাজ্যের শিক্ষাক্ষেত্রে? কোন পথে যাচ্ছে বাংলা? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একজন শিক্ষকের চাকরি যাচ্ছে কি শিক্ষিকার, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার সংসার এবং সমাজের যে কমিউনিটি, এতে ছাত্রছাত্রীর ভবিষ্যৎও অন্ধকার এবং সমাজও অন্ধকার হবে বলেই আমার মনে হয়। শালিমারে ফের তোলাবাজি, টোটো চালকদের থেকে রসিদ ছাড়াই পার্কিং ফি নেওয়া হচ্ছে বলে অভিযোগ। প্রতিবাদ করায় চালককে মারধর ও হুমকি, শাসক দলের কয়েকজনের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ। হাওড়া সিটি পুলিশ ও মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ দায়ের টোটো চালকের। ঝাড়খণ্ডের অপহৃত 2 ব্যবসায়ীকে উদ্ধার করল পুরুলিয়া জেলা পুলিশ। অযোধ্যা পাহাড়ের জঙ্গল থেকে 2 জন উদ্ধার, গ্রেপ্তার 4 অভিযুক্ত। 2 ব্যবসায়ীর বাড়ি ঝাড়খণ্ডের লোহারডাঙ্গা ও গুমলায়। 20 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা। আসানসোলে গাঁজা উদ্ধার ঘিরে ধুন্ধুমার, সৃষ্টিনগরে স্থানীয়দের বাধার মুখে পুলিশ। সাদা পোশাকে গোয়েন্দা বিভাগের পুলিশ কর্মীদের চিনতে না পারায় বিপত্তি। পুলিশের ভ্যান লক্ষ্য করে ছোড়া হয় ইট, হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোচবিহারের সিতাইয়ে পণ্য বোঝাই গাড়ির চাপে ভেঙে পড়ল দুর্বল সেতু। দীর্ঘদিন ধরে বেহাল দশা ব্রহ্মোত্তর যাত্রার বৈদ্যনাথ সেতুর। পণ্য বোঝাই গাড়ি পার করার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি। সিতাইয়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে বহুবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। মাত্র 10 মিনিটের ঝড়ে ভেঙে পড়ল বিদ্যুতের খুঁটি ও গাছ। বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় বাসন্তী থেকে ঝড়খালি যাওয়ার রাস্তা। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে দ্রুততার সঙ্গে বিদ্যুতের তার কেটে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করে। নবান্নে ঢুকে 14 তলায় না গিয়ে শটান 12 তলায় মুখ্যমন্ত্রী। 12 তলায় অর্থ দপ্তর, তড়িঘড়ি বেরিয়ে আসেন অর্থ সচিব। 6-7 মিনিট সেখানে ছিলেন মমতা। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে ছবি তোলার আবদার অর্থ দপ্তরের কর্মীদের। আবদার ফেলেননি মমতা। বুনোহাতির হানায় 3 মৃত্যুর পর নড়েচড়ে বসল বন দপ্তর। জলদাপাড়া ইস্ট রেঞ্জ ও চিলাপাতা রেঞ্জে মাইকিং শুরু। লোকালয়ে হাতি এলে ঘর থেকে না বেরোনোর পরামর্শ। কুঞ্জনগরে বুনোহাতির হামলায় এক পরিবারে 3 জনের মৃত্যু। মালঙ্গি, সিদাবাড়ি, বেন্দাবাড়ি সহ একাধিক এলাকায় চলছে প্রচার। তাজপুর গভীর সমুদ্র বন্দরে কাজ আদানি গোষ্ঠীর হাত থেকে নিয়ে নিল রাজ্য। 2022 সালে পুজোর সময় আদানি গোষ্ঠীর হাতে তাজপুর গভীর সমুদ্র বন্দরের জন্য লেটার অফ ইন্টেন্ট তুলে দেওয়া হয়। তারপর শুরু হয়নি কাজ। সূত্রের খবর, কেন্দ্রের অনুমতি না মেলে টেন্ডার বাতিল। পাচারের আগে রানীগঞ্জে উদ্ধার গরু। রঙিন কাপড়ে ঢেকে পাচারের চেষ্টা চলছিল। সন্দেহ হতেই পিক ভ্যানটি আটকান স্থানীয়রা। কাপড় সরাতেই চোখ কপালে 10টি গরু বেঁধে রাখা ছিল। অনুমান বাঁকুড়া থেকে এনে বীরভূম মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্য ছিল। শান্তিপুরে জামাই ষষ্ঠীতে যাওয়ার পথে দুষ্কৃতীদের খপ্পরে এক মহিলা। স্বামীর সামনেই মহিলার শ্লীলতাহানির অভিযোগ। 2 যুবক মহিলার হাত ধরে টেনে জোর করে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। স্বামী বাধা দিলে তাকেও বেধড়ক মারধরের অভিযোগ। পরে মহিলার বাড়িতেও চড়া হয় দুষ্কৃতীরা। থানায় অভিযোগ দায়ের। রাজকোটে চরম নির্যাতনের শিকার কালনার নাবালক। বছর 12 ছেলেকে রাজকোটে গয়নার কারখানায় কাজে পাঠিয়েছিল পরিবার। প্রায় বেধড়ক মারধর করা হতো বলে অভিযোগ। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাওড়ায় পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে পরিবারের লোকেরা তাকে নিয়ে আসে। আশঙ্কাজনক অবস্থায় কালনা সুপার স্পেশালিটিতে ভর্তি নাবালক। থানার দ্বারস্থ পরিবার। পশ্চিম মেদিনীপুরের সরকারি স্কুল ভাড়া নিয়ে চলছে ব্যবসা। দাসপুর 1 নম্বর ব্লকের সরবেরিয়া 2 গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। ছাত্রের অভাবে বন্ধ সরকারি স্কুল। স্কুল ভাড়া দিয়ে চলছে দুগ্ধ সমিতি। ডেকোরেশনের ব্যবস্থা। পঞ্চায়েতের অফিস ঘেরাও করে প্রতিবাদ আদিবাসী সংগঠনের। অভিযোগ মানতে নারাজ প্রধান। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।